সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার অনলাইন ক্লাসে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের ক্লাস নিচ্ছি। ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ। গ্রাভিটেশন and gravity. তো প্রথমত বিজ্ঞানী নিউটন দেখিয়েছিলেন যে একটি বস্তুকে যদি পৃথিবী থেকে ছেড়ে দেওয়া হয় উপরের দিকে, তাহলে এটি নিচে আসে। একটি গল্প আছে, তোমরা হয়তো সবাই জানো, যে একদিন বিজ্ঞানী নিউটন আপেল গাছের তলায় শুয়েছিলেন বা বসেছিলেন, যেভাবে হোক না কেন। একটি আপেল নিচে পড়েছিল, তার গায়ে পড়েছিল। তখন তিনি চিন্তা করলেন যে আপেলটি কেন নিচে পড়লো, উপরে তো উঠতে পারত। তিনি ধারণা করেছিলেন যে তাহলে ওই কোনো বস্তুকে পৃথিবী বোধহয় আকর্ষণ করে, সেই জন্যই আপেলটি নিচে পড়ল। তো এখান থেকে তিনি তার মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিলেন। তো ইটালির বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও একটি পরীক্ষা কার্য পরিচালনা করেছিলেন এই সম্পর্কিত। উনি ইটালির যে পিসা শহর নাম করে একটি শহর আছে, সেই শহরে একটি হেলানো মন্দির ছিল। 120 ফিট উচ্চতা বিশিষ্ট একটি হেলানো মন্দির ছিল। এই মন্দিরের উপর থেকে বিভিন্ন ভরের কিছু বস্তু উনি ফেলে দিয়েছিলেন। উনি দেখলেন যে প্রায় সমান সময়ে এই বস্তুগুলা ভূমিতে পড়ছে। তখন তিনি 3টে সূত্রের অবতারণা করেন। প্রথম সূত্রটি ছিল সমকাল সূত্র। উনি সূত্রটার বিবৃতি এভাবে দিয়েছিলেন যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত যে কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। দ্বিতীয় সূত্র উনি এভাবে ব্যাখ্যা বলেছিলেন যে এটা হচ্ছে V is proportional to T। উনি বলছিলেন যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু একটা নির্দিষ্ট সময়ে যে বেগ প্রাপ্ত হয়, সেই বেগ হচ্ছে ওই সময়ের সমানুপাতিক। তিনি আরেকটি সূত্র উপহার দিয়েছেন আমাদেরকে, সেটি হচ্ছে H is proportional to T square। সেটি ছিল এরকম: স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু একটা নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, সেটি ওই সময়ের বর্গের সমানুপাতিক। তো যাই হোক, বিজ্ঞানী গ্যালিলিও যখন এই 3টে সূত্র আবিষ্কার করেছিলেন, তখন বায়ু পাম্প আবিষ্কৃত হয়নি। তো তোমরা জানো, বিজ্ঞানী ভন গুয়েরিক
বায়ু পাম্প আবিষ্কার করেছিলেন। তো বায়ু পাম্প আবিষ্কার করার পরে বিজ্ঞানী নিউটন এই প্রথম সূত্র পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন এবং এই পরীক্ষাটির নাম হচ্ছে গিনি ও পালক পরীক্ষা। কেমন পরীক্ষাটি ছিল? উনি 1 মিটার লম্বা একটি কাচের নল নিয়েছিলেন। তো 1 মিটার লম্বা কাচের নলের নিচে কাচের নলটা বায়ু শূন্য করা হয়েছিল। কাচের নলের ভিতরে বায়ু ছিল না, বায়ু শূন্য করা হয়েছিল। তো এই একটি গিনি বলতে মুদ্রা আর কি, তো কয়েন আর কি। তো আরেকটি পালক উনি রেখেছিলেন, রেখে উপর করে ধরেছিলেন। ধরলে ওই গিনি এবং পালক দেখা গেছিল যে একই সময় নিচে পড়ছে। তো সেখান থেকে উনি এই সূত্রটার সত্যতা যাচাই করেছিলেন। তো আমরা জানি যে একসময় বিজ্ঞানী টলেমি বলেছিলেন যে পৃথিবীকে কেন্দ্র করে অন্য অন্য গ্রহ এবং উপগ্রহগুলো তার বৃত্তাকার পথে তাকে পৃথিবীকে আবর্তন করে। তো এই ধারণাটা প্রায় 2000 বছর যাবৎ এটি মানুষের মনে ছিল এবং সেটাই বিশ্বাস করত সবাই। এই 2000 বছর পরে বিজ্ঞানী কপারনিকাস উনি বলছিলেন, বা এই ধারণাটা উনি একটু ব্যত্যয় ঘটিয়েছিলেন। উনি বলছিলেন যে আসলে বিভিন্ন পরীক্ষার সাহায্যে উনি প্রমাণ করে দেখিয়েছিলেন আমাদেরকে যে আসলে বিষয়টি সত্য নয়। সূর্যকে কেন্দ্র করে গ্রহ এবং উপগ্রহগুলো বিভিন্ন পথে পরিভ্রমণ করে, এটাকে সোলার সিস্টেম বলা হয়। তো তার মানে সূর্যই হচ্ছে সমস্ত কিছুর কেন্দ্র, এটাই উনি বলেছিলেন। এখনো পর্যন্ত সেই বিষয়টি আমরা অবগত আছি, আমরা সেটাই বিশ্বাস করি এবং আসলেও বিষয়টি সত্য, সেটা বিভিন্ন পরীক্ষার সাহায্যে প্রমাণ পাওয়া যায়। তো এর পরবর্তীতে তো কপারনিকাস বলছিলেন যে বৃত্তাকার পথে পরিভ্রমণ করে, কিন্তু বিজ্ঞানী কেপলার উনি আবার একটি পরীক্ষার সাহায্যে উনি প্রমাণ করেছিলেন যে না, আসলে এই বৃত্তাকার পথে পরিভ্রমণ করে না, উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। এবং এই উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে বিধায় উনি 3টে সূত্রের আবার অবতারণা করেছিলেন। তো প্রথম সূত্রটা ছিল এরকম: প্রতিটি গ্রহ সূর্যকে কেন্দ্র করে এরকম উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। একটি উপবৃত্তের নাভি থাকে দুটো, আমি ধরে নিচ্ছি একটা F1 আর একটা F2। যে কোনো একটি নাভিতে সূর্যকে রেখে অন্যান্য গ্রহ উপগ্রহগুলো উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। এটা ছিল তার প্রথম সূত্র, এটা ছিল কেপলারের প্রথম সূত্র। কেপলারের দ্বিতীয় সূত্র ছিল এরকম যে যদি এখানে সূর্য থাকে, F1 যদি সূর্য থাকে, এই নাভিতে যদি সূর্য থাকে, তো আসলে গ্রহ উপগ্রহগুলো এইভাবে বৃত্তাকার পথে পরিভ্রমণ করে। গ্রহ এবং এই সূর্যের সংযোগ সরলরেখা, এটা একটা নির্দিষ্ট সময় পরে এই গ্রহটা এখানে আসলো, মনে করো এই সংযোগ সরলরেখা। এটা বলছে গ্রহ
এবং সূর্যের সংযোগ সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এই সময় যদি এখান থেকে এই টি সময় যদি এই জায়গায় আসে, এই গ্রহটি এই ক্ষেত্রফল অতিক্রম করবে। পরবর্তীতে মনে করি এইরকম একটি জায়গায় এইখান থেকে এটা আসতে টি সময় লাগবে, তাহলে এই সংযোগ সরলরেখা এটা এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান, এটা বলছে। এই বিষয়টা কি দাঁড়ালো? দ্বিতীয় সূত্রটা কেমন দাঁড়ালো? গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এটি আমরা দেখেছি। তৃতীয় সূত্র, পেপারের তৃতীয় সূত্রটা এরকম, প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ। কেমন? আবর্তনকাল, দ্যাট মিনস এখান থেকে যদি শুরু করে তাহলে এভাবে ঘুরে এসে আবার এখানে আসলে যে আবর্তনকাল বড় হাতে টি, এটা পর্যায়কাল বা আবর্তনকাল বলা হয়। তো প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। সূর্য হইতে ওই গ্রহের গড় দূরত্ব কেমন? এখানে যখন ছিল এই দূরত্ব, এখান থেকে ছিল এই দূরত্ব, এখানে যদি থাকে এই দূরত্ব, এখান থেকে থাকলে এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্বগুলো গড় করলে যেটি হয় সেটা যদি ডি ধরি, এই ডি কিউ, টি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু ডি কিউ। তৃতীয় সূত্রটা কি বলতে পারি আমরা? প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য হইতে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, এটা আমরা তৃতীয় সূত্র হিসাবে জানি। তো আমাদের নেক্সট টপিক হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। বিজ্ঞানী নিউটন যে সূত্রটা আবিষ্কার করেছিলেন সেই সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র। ও তার আগে আমরা একটু জানি মহাকর্ষ কি আর অভিকর্ষ কি, জানতে হবে। মহাকর্ষ এবং অভিকর্ষ সম্পর্কে ধারণা থাকতে হবে। মহাকর্ষ বলতে কি বোঝায়? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটি হচ্ছে মহাকর্ষ বল, যে কোনো দুটি বস্তু। আর অভিকর্ষটা হচ্ছে কি? যদি সেই দুটো বস্তুর একটি যদি পৃথিবী হয় আর অন্য একটি বস্তু হয়, তাহলে সেই পৃথিবীর সঙ্গে ওই বস্তুটার আকর্ষণ বলকে বলা হবে অভিকর্ষ বল। তাহলে ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা একটি প্রশ্ন এখানে করতে পারো। প্রশ্নটি এরকম যে চন্দ্র এবং পৃথিবীর মধ্যে আকর্ষণ বলটা কেমন, মহাকর্ষ বল না অভিকর্ষ বল? তো দেখো, পৃথিবী যদি চন্দ্রকে আকর্ষণ করে তাহলে সেটি হবে অভিকর্ষ বল, আর চন্দ্র যদি পৃথিবীকে আকর্ষণ করে তাহলে সেটি হবে মহাকর্ষ বল। এটি হচ্ছে বাস্তবতা। তো নিউটনের মহাকর্ষ সূত্রটা কি আমরা এবার দেখি। নিউটন বলছেন যে মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু, সে এটা না, এটা এম1 ভরের বস্তু, এটা এম2 ভরের বস্তু, এদের মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, এদের মধ্যে যে আকর্ষণ বল সেটা এফ ইজ প্রপোর্শনাল টু m1 ইন্টু m2 বাই ডি স্কয়ার। কেমন? তাহলে বলা যাচ্ছে যে এদের মধ্যে যে আকর্ষণ বল সেটি হচ্ছে বস্তুর দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এটা আলাদাভাবে লেখা যায় এফ ইজ প্রপোর্শনাল টু m1 ইন্টু m2 এবং এফ ইজ প্রপোর্শনাল টু 1 বাই ডি স্কয়ার। এই এক করলে এটা পাওয়া যায়। তো এফ ইকুয়াল টু একটি ধ্রুবক আসবে যেটাকে মহাকর্ষ ধ্রুবক বলা হয়, m1 ইন্টু m2 বাই ডি স্কয়ার। এইরকম একটি সূত্র আসবে, এটাকে মহাকর্ষ ধ্রুবক বলা হয়। এটি একটি সার্বজনীন ধ্রুবক বা সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয়।
এই জির মান আমরা জানি 6.63 ইন্টু 10⁻12 আর কি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এরকম মান। তো আমরা একটু অন্য টপিকসে যাব। তার আগে আরেকটু বিষয় দেখতে চাই, সেটা হলো এই যে সূত্রটা দেখলাম আমরা, F = G ইন্টু m1 ইন্টু m2 বাই d স্কয়ার। আচ্ছা, এটা যদি m1 একটা ভরের বস্তু, পৃথিবীর ভর যদি m হয়, আর একটা বস্তুর ভর যদি ছোট হাতের m হয়, তো পৃথিবী এবং এই বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটি এইটা থাকবে। এখন এটি হচ্ছে মহাকর্ষ বল। এখন সেক্ষেত্রে আমরা একটা অভিকর্ষ বল হবে, একটা অভিকর্ষ বল হবে, এবং সেটা কি হবে? mg হবে। mg কেন? এই বস্তুটি যে আমরা জানি বল সমান সমান ভর গুণ ত্বরণ, এখানে অভিকর্ষ ত্বরণ, ভর গুণ অভিকর্ষ ত্বরণ, mg ইন্টু g ইন্টু m ইন্টু m বাই d স্কয়ার। এই m বাদ গেল, তাহলে g অভিকর্ষ ত্বরণ g = g ইন্টু gm বাই d স্কয়ার। এখানে একটা লক্ষণীয় বিষয় আছে, যেটি হচ্ছে অভিকর্ষ ত্বরণ কিন্তু অ্যাকচুয়ালি বস্তুর ভরের উপর নির্ভর করছে না। অভিকর্ষ ত্বরণের ভিতরে যে রাশিগুলো আছে সেটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, পৃথিবীর ভর এবং দুটো বস্তুর মধ্যবর্তী, পৃথিবী এবং ওই বস্তুর মধ্যবর্তী যে দূরত্ব সেটি, এটা আমরা দেখলাম আর কি। তো আমরা একটু দেখতে চাই যে অ্যাকচুয়ালি জির মান কি, কেমন ভাবে পরিবর্তিত হয়। আমরা জানি জির মানের বিভিন্ন রকম পরিবর্তন হয়। জি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ আসলে পরিবর্তনশীল, এটি বিভিন্ন স্থানে বিভিন্ন রকম। আমরা জানি পৃথিবী পুরাপুরি গোল নয়, গোলাকার নয়। পৃথিবী যদি গোলাকার হতো তাহলে কেন্দ্র বরাবর তো আকর্ষণ করে একটা বস্তুকে, এমবারে একটা বস্তুকে পৃথিবী আকর্ষণ করবে কেন্দ্র বরাবর, তাহলে এখান থেকে ডিস্টেন্স, প্রত্যেকটা বস্তুর ডিস্টেন্স একই, তাহলে তো জির মানের পরিবর্তন হওয়ার কথা ছিল না। কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টি, পৃথিবী তো আসলে প্রকৃতপক্ষে গোলাকার নয়, ডিম্বাকৃতি। আমরা জানি ডিম্বাকৃতি। এটা হলো মেরু অঞ্চলে কিছু চাপা এবং বিষুবীয় অঞ্চলে ফাঁপা, মানে বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ বেশি এবং মেরু অঞ্চলে ব্যাসার্ধ কম। তাহলে আমরা যদি সূত্রটা এরকম দেখি, অভিকর্ষ ত্বরণের সূত্র gm বাই r স্কয়ার, কেমন? এই যে আর পৃথিবীর ব্যাসার্ধ আর, আমরা এখানে একটা m ভরের বস্তু রাখলাম, তাহলে m ভরের বস্তুর সাথে পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ মধ্যবর্তী যে আকর্ষণ সেটা হচ্ছে এটা। তো এই ব্যাসার্ধের উপরে নির্ভর করছে। দেখো তোমরা পৃথিবী যদি আমি বলি যে এরকম একটি অবস্থা, ডিমের মতো, দেখো এই যে ব্যাসার্ধটা, এখানে আর এখানকার আর, আমি ধরে নিচ্ছি এটা আর ড্যাশ, আর প্রাইম। তো এই আরটা কম, এই আরটা ড্যাশটা বেশি। তো এটা হচ্ছে দক্ষিণ মেরু, এটা হচ্ছে উত্তর মেরু। মেরু অঞ্চলে দেখো চাপা, আর বিষুবীয় অঞ্চলে একটু বেশি ফাঁপা বলতে হয় বা বেশি। তো আর এর মান যদি কম হয় জির মানটা বেশি হবে, আর এর মান যদি বেশি হয় জির মান কম হবে। যেহেতু মেরু অঞ্চলে আর এর মান কম, তাহলে মেরু অঞ্চলে জির মান বেশি, এবং মেরু অঞ্চলের জির মানটা কত সেটা আমরা বের করতে পারি, এই সূত্র থেকে বের করতে পারি। মেরু অঞ্চলের ব্যাসার্ধ জানলে আমরা ওই অঞ্চলে ওই এটা বের করতে পারি, অভিকর্ষ ত্বরণের মানটা বের করতে পারি। তো যাই হোক, আমরা এখন দেখি যে কেমন কি হয় আর কি, জি এর মানের কেমন ভাবে পরিবর্তন আসে সেটা আমরা দেখব। তাহলে আকৃতিগত কারণে পরিবর্তন আসলো,
আকৃতিগত কারণে পরিবর্তন আসলো। নেক্সট যদি বলি, পৃথিবী থেকে বিভিন্ন উচ্চতায় যাওয়া হয়। পৃথিবী থেকে উপরে উঠলাম, পৃথিবী কেন্দ্র এই, আমি যদি এই উচ্চতায় উঠি, এই জায়গায় এম ভরের বস্তু উঠলো, রাখা হলো, পৃথিবীর ভর হচ্ছে এম। তো এক্ষেত্রে যে জির মানটি কেমন, এই জায়গায় জির মান কেমন, আমি এখানে এই পৃথিবী পৃষ্ঠে জির মান জি ধরেছি, জি ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার। আর এইখানে জির মান আমি জি ড্যাশ ধরলাম, জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। তাহলে ওইখানে জির মানটা কেমন, আমি জি ড্যাশ ভাগ জি এভাবে করতে পারি, জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার গুণ জির মান, এটা আর স্কয়ার ভাগ জিএম, জিএম ক্যান্সেল হয়ে গেল, জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু আর ভাগ আর প্লাস এইচ হোল স্কয়ার, এরকম হয়। তো এটা একটি বিষয়, এটা এই সূত্র সাহায্যে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো। কিন্তু যদি এরকম হয় যে খুব কম উচ্চতা, পৃথিবী থেকে কম উচ্চতায়, এটা অনেক বেশি উচ্চতার ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু কম উচ্চতায় জি ড্যাশের মান কেমন হতে পারে, সেরকম যদি আমি এইভাবে যদি হিসাবটা করি, যে 1/r প্লাস এইচ ভাগ আর হোল স্কয়ার, এরকমও করতে পারি। তাহলে জি ইন্টু এখানে 1 এরকম লেখা যায় 1 প্লাস এইচ বাই আর এই হোল স্কয়ার। তাহলে জি ইন্টু 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার মাইনাস 2। তো এখান থেকে যদি আমরা অ্যানালিসিস করি, জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর প্লাস সামথিং, এটা আছে অনেক এইচ বাই আর এর যে ঘাত, উচ্চতর ঘাত থাকবে। তো তাহলে আমরা এখন যে জি অল্প উচ্চতায়, পৃথিবীতে কম উচ্চতায় যে মানটি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে জি তো দেখো, তাহলে জি ড্যাশ ইকুয়াল টু হচ্ছে জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর, এটা হলো। তো এই এখানে দুটো সূত্র দাঁড়াচ্ছে, একটা হচ্ছে জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, একটি আর এ একটি। অনেক সময় তোমরা বিভ্রান্তিতে পড়তে পারো যে আসলে বিষয়টি কি, আমরা কখন কোন সূত্রটি ব্যবহার করব, এটা কিন্তু স্টুডেন্টরা অনেক সময় বিভ্রান্তিতে পড়ে। তোমরা মনে রাখবে, এখানে একটি বিষয় কাজ করে, সেটি হলো পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় যদি উচ্চতা অনেক কম হয়, তাহলে এই সূত্রটা ব্যবহার করবো। প্রথমে এই সূত্রটা জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। কিন্তু যদি এরকম হয় এইচ ইজ গ্রেটার দ্যান আর, খুব উচ্চতা, অনেক উচ্চতা, পৃথিবীর থেকে অনেক উচ্চতায়, পৃথিবীর ব্যাসার্ধের থেকে বেশি উচ্চতায় একটি বস্তু রাখা হয়, তাহলে সেখানে জি মানটা কত হয়, এটা হয়। এই দুটো সূত্র, তাহলে কম উচ্চতার কোন বস্তুর ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করব, আর বেশি উচ্চতা রাখলে এই সূত্রটা আমরা ব্যবহার করব। এটা হচ্ছে বিষয়। তাহলে উচ্চতার কারণে হলো একটি পরিবর্তন আসলো আমাদের, দেখলাম আমরা। এবার পৃথিবীর অভ্যন্তরে ঢুকবো। পৃথিবীর অভ্যন্তরে জির মানটা কেমন হয়, এবার দেখবো পৃথিবীর অভ্যন্তরে কেমন। দেখো পৃথিবী, এটা এই পৃথিবীর ভর এম,
এই ভূপৃষ্ঠের জির মান তো আমরা জানি জিএম বাই আর স্কয়ার। আমরা এইখান থেকে ভিতরে এইচ অভ্যন্তর বা ডি অভ্যন্তরে ঢুকলে এইরকম একটি জায়গা পেলাম আমরা। প্রথমে এই যে ব্যাসার্ধটা আর এইখান থেকে এইটুকু এই যে জায়গাটিকে ঢুকলাম সেটা এরকম একটি অবস্থা। আমি এইটাকে আমি ইয়ে করি, বিভিন্ন উপাদান দিয়ে তৈরি, সেই উপাদানটার এটা বাদ গেল আর কি, এটা বাদ গেল। আমি ঢুকলাম এই জায়গায়, এম্বারের বস্তু এখানে আছে মনে করো, তাহলে এখন আমার ব্যাসার্ধটাই এই জায়গার ব্যাসার্ধটাই। তাহলে আমি একটি কাজ করতে পারি। আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। পৃথিবীর আয়তন 4/3 পাই আর কিউ, এটা আমরা জানতে পারি। তাহলে ভর ইকুয়াল টু কত? 4/3 পাই আর কিউ, একই উপাদান ধরে নিচ্ছি। তাহলে ইন্টু রো, এটা হচ্ছে তোমার এম এর মান। তো এইখানে যখন ঢুকবো তখন তো এম এর মান এই ভরটা এক থাকবে না, কারণ এখানে আমি এই অংশটুকু ঢুকছি, তাহলে এটা বাদ গেল। পৃথিবীর ভর এই অংশটা আমার এই জায়গায় গেলে এই অংশটা আমার বাদ গেল, তাহলে ভর এক থাকছে না। তো সেক্ষেত্রে কি অবস্থা হয়? তাহলে এই জায়গাটি কতটুকু ব্যাসার্ধ? এটা আমি আর থেকে ডি তে ঢুকছি, তার মানে আর থেকে পৃথিবীর ব্যাসার্ধ থেকে আমি টি কম হয়ে গেল, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ তখন এই জায়গাটির পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে আর মাইনাস ডি। তো এখানে আমরা যদি বলি এইখানকার ভর এম ড্যাশ ইজ ইকুয়াল টু 4/3 পাই আর মাইনাস ডি হোল কিউব ইনটু রো, এরকম একটি অবস্থা হবে। একটি অবস্থা আর একটি অবস্থা, তার মানে পৃথিবীর পৃষ্ঠে যদি হিসাব করি বস্তুটি, তাহলে তার যে ভর হচ্ছে সেটা হলো এই পৃথিবী ভর, আর এই ডি অভ্যন্তরে ঢুকলে যে ভর থাকছে সেটি হচ্ছে এই। এখন আমরা এই জায়গায় জি মানটা আমরা ধরি জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি এম ড্যাশ বাই আর মাইনাস ডি হোল স্কয়ার, এরকম একটি অবস্থা হবে। তাহলে এখন জি ড্যাশ বাই জি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি জি এম ড্যাশ ভাগ আর মাইনাস ডি হোল স্কয়ার গুণ আর স্কয়ার বাই জি এম, এরকম জি জি কেটে গেল। তো এখন যদি আমি এইখানে আর এর মান বসাই, এম ড্যাশ এর মান বসাই, এম ড্যাশ এর মান হচ্ছে 4/3 পাই আর মাইনাস ডি হোল কিউব ইন্টু রো ইন্টু এই আর স্কয়ার ডিভাইডেড বাই এটা আর মাইনাস ডি হোল স্কয়ার ইন্টু এম এর মান যদি বসাই, তাহলে 4/3 পাই আর কিউব ইন্টু রো। এই রো রো বাদ গেল, এখান থেকে আমরা কি পাই? এখান থেকে একটা আর স্কয়ার বাদ গেল, তাহলে 4/3 বাদ গেল, তাহলে আর মাইনাস এটা একটা বাদ গেল, আর মাইনাস ডি বাই আর, এরকম একটি অবস্থা থাকছে। জি এটা থাকছে, এটাকে যদি করি ক্যালকুলেশন করি 1 মাইনাস ডি বাই আর জি ড্যাশ। তো দেখো এই যদি আমি বলি আমি কেন্দ্রে ঢুকলাম, মানে একেবারে পৃথিবীর কেন্দ্রে ঢুকলাম, তার মানে আর ডি মানটা যদি ডিটা যদি আর এর মতো হয়, আর এর সমান হয়, তাহলে কি হবে? তখন কি হবে? একেবারে কেন্দ্রে জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস আর বাই আর, তার মানে জি ইন্টু 1 মাইনাস 1, তার মানে 0। তাহলে কেন্দ্রে কি হলো?